আসসালামু আলাইকুম সকলকে। ঐতিহ্যবাহী আফসার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ খলিলুর রহমান, সহকারী শিক্ষক ইংরেজি, আফসার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়। আমাদের একটু অনলাইন ক্লাস শুরু করতে দেরি হলেও আমরা একটি স্ট্রং টিম গঠন করেছি। আফসার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের মান্যবর শিক্ষক মণ্ডলী এই অনলাইন ক্লাস নিয়ে থাকবেন। আশা করি তোমাদের এই লেখাপড়ার যে গ্যাপটা এই ক্লাসের মাধ্যমে দিয়ে পূরণ হবে। তো সেক্ষেত্রে তোমরা আমাদের সাথে থাকো, অনলাইন ক্লাসের সাথে থাকো। তো আজকের আমরা ইংলিশ বিষয়ে পড়াশোনা করব। তোমরা রেডি হও, সো গেট রেডি। আমরা ইংলিশ বিষয়ে আজকের পড়াশোনা করব। তো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমেই একটু ব্যাখ্যা দিয়ে শুরু করছি। মাঝে মাঝে এমনটা হয় না যে আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহোদয় হঠাৎ রেগে গেলেন, রেগে যাওয়ার পরে ছাত্রছাত্রীদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা ঠিকমতো ক্লাস করবে, ঠিকমতো স্কুলে আসবে, বেয়াদবি করবে না, বেয়াদবি করলে তোমাদের স্কুল থেকে বহিষ্কার করে দেব। কিছু শিক্ষার্থী এই কথাটা শোনার পরে একজন অন্যকে গিয়ে বলতেছে, স্যার কিন্তু আজকের খুব রেগে গেছে। রেগে যাওয়ার পরে বলছে যে আমাদের কিন্তু বেয়াদবি করলে বহিষ্কার করে দেবে, সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে। এইখানে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে দুইজনের বক্তব্য। একজন আমাদের প্রধান শিক্ষক মহোদয় সরাসরি কথাটা উপস্থাপন করছেন, আর প্রধান শিক্ষক মহোদয়ের কথাটা ছাত্ররা তাদের নিজের ভাষায় উপস্থাপন করছেন। যখন উপস্থাপন করছেন প্রধান শিক্ষক মহোদয়ের কথাটা, এই কথাটাকেই যখন অন্যের ভাষায় উপস্থাপন করছেন, একই কথা প্রধান শিক্ষক মহোদয়ের কথা ছাত্রছাত্রীরা যখন বলছেন নিজের ভাষায় বলছেন, কিন্তু কথা ছিল হেড স্যারের কথা। তো এই সম্ভবত এই দুইজনের বক্তব্যের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে আমরা কোন বিষয়টা নিয়ে কথা বলবো। আজকের বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ন্যারেশন। কি নিয়ে কথা বলবো আমরা? ন্যারেশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ন্যারেশন আর একটা নাম আছে, সে নামটা হচ্ছে স্পিচ। কি নাম? স্পিচ। আমার সাথে সাথে বলতে হবে একটু, এভরিবডি ক্রস উইথ মি। স্পিচ, ন্যারেশন অথবা স্পিচ এই শব্দের বাংলা অর্থ হচ্ছে উক্তি। কি অর্থ? উক্তি। উক্তি মানে কথা। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে উক্তি কাকে বলে, এই ন্যারেশনটা কাকে বলে? হ্যাঁ, সে কথাই বলছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একদম মন দিয়ে শুনবে। আশা করা যায় আজকের এই ক্লাসের পর থেকে ন্যারেশন গঠিত কোনো সমস্যা থাকবে না। যদি থাকে লাইক কমেন্টে তোমরা জানাবা যে এই যে বিষয়গুলো তোমরা বুঝো নাই, সেটা অবশ্যই নক করবা। অত্যন্ত স্বচ্ছ স্পষ্ট বাংলা ভাষায় বলছি, যাতে করে তোমাদের কোনো রকম বুঝতে সমস্যা না হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আসি। আজকের আমরা যে বিষয় পড়বো সেটা হচ্ছে ন্যারেশন। কি পড়বো আমরা? ন্যারেশন। এর আর একটা নাম আছে উক্তি। কি আছে? উক্তি অথবা স্পিচ। এই ন্যারেশনটা সংজ্ঞাটা কি? তাইলে আমরা একটু সংজ্ঞাটা দেখি। সংজ্ঞা কি ন্যারেশনের? একটা হচ্ছে বক্তার বক্তব্যকে ন্যারেশন বলে। বক্তার বক্তব্যকে কি বলা হয়? ন্যারেশন বলে। আমরা আবার একটু বলবো, বক্তার বক্তব্যকে কি বলে? ন্যারেশন বলে। আসো তাহলে বক্তার বক্তব্যটা কি একটু বাংলাতে দেখি, এরপর আমরা ইংলিশে দেখব। সেটা কি? স্যার বলল আমি অসুস্থ। আমি কি? অসুস্থ। স্যার বলল আমি অসুস্থ। এই যে আমি অসুস্থ, এই কথাটা কার? এই আমিটা হচ্ছে স্যার। স্যার বলল আমি অসুস্থ। আমি কি? অসুস্থ। তো এই যে স্যার সরাসরি যে কথাটা বলল, এই যেটুকু আছে
এই যে বক্তার বক্তব্য, এই পুরোটা কি ন্যারেশন। এখন কথা হচ্ছে বক্তব্য কি একজনের হতে পারে না দুইজনের হতে পারে? হ্যাঁ, বক্তব্য অনেক হতে পারে। আমরা আজকের এই ক্লাসের মাধ্যমে দিয়ে একদম স্পষ্ট করব কার কোন কথা কিভাবে হইতে পারে সে বিষয়টা দেখব, এবং সেটা দেখব ইংলিশে। আসো ন্যারেশন এবার একটু প্রকারভেদে নিয়ে আসি, তারপরে মূল আলোচনা আমরা চলে যাব। ন্যারেশনটা দুই প্রকার। ন্যারেশন কয় প্রকার? দুই প্রকার। ন্যারেশন কয় প্রকার? দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ডিরেক্ট, একটা কি ডিরেক্ট। আমরা কখনোই ডাইরেক্ট বলবো না, আমরা কি বলবো? ডিরেক্ট বলবো। কি বলবো? ডিরেক্ট। ডিরেক্ট স্পিচ অথবা ডিরেক্ট ন্যারেশন, যার বাংলা অর্থ হচ্ছে প্রত্যক্ষ ন্যারেশন অথবা একদম সরাসরি। আর এক প্রকার হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। কি ন্যারেশন? ইনডিরেক্ট ন্যারেশন অথবা ইনডিরেক্ট স্পিচ। তাইলে ন্যারেশনটা কয় প্রকার? টু কাইন্ডস অফ ন্যারেশন। নাম্বার ওয়ান ডিরেক্ট ন্যারেশন অথবা ডিরেক্ট স্পিচ। নাম্বার টু ইনডিরেক্ট স্পিচ অথবা ইনডিরেক্ট ন্যারেশন। রাইট মাই ডিয়ার, এবার আসবো আমরা এই দুই প্রকারের একটু সংজ্ঞাটা দেখব। দুই প্রকার আমরা কি দেখব? একটু সংজ্ঞাটা দেখব। প্রথমে ডিরেক্ট ন্যারেশন অথবা ডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচটা হচ্ছে বক্তার বক্তব্যকে সরাসরি উপস্থাপন করাকে ডিরেক্ট ন্যারেশন বলে। কি বলছি? এভরিবডি ক্রস উইথ মি। বক্তার বক্তব্যকে সরাসরি উপস্থাপন করাকে ডিরেক্ট ন্যারেশন বলে। কি ন্যারেশন বলে? ডিরেক্ট ন্যারেশন। যেটা আমরা কিভাবে মানে উপস্থাপন করব? সরাসরি উপস্থাপন করব। সরাসরি বক্তার বক্তব্যকে মানে হচ্ছে বক্তা যে ভাষায় বলছে, যে কথাগুলো বলছে, যে শব্দগুলো বলছে, ঠিক অবিকল উপস্থাপন করাটাই হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। কি ন্যারেশন? ডিরেক্ট ন্যারেশন। যেমনটা আমরা বলতে পারি, বাংলাতে একটু দেখি, স্যার বলল আমি অসুস্থ। আমি কি অসুস্থ? স্যার বলল আমি অসুস্থ। এখন কথা হচ্ছে স্যার বলল আমি অসুস্থ, এই যে সান, এই যে আমিটা আছে, এই আমিটা সান নিজেই, আমিটাকে সান নিজেই। তো স্যারের কথাটাকে একদম হুবহু কি করা হয়েছে? উপস্থাপন করা হচ্ছে। এইটা ডিরেক্ট ন্যারেশন। এইটা কি ন্যারেশন? ডিরেক্ট ন্যারেশন। এবার আসো আমরা একটু দেখব দ্বিতীয় প্রকার, নাম্বার টু ইনডিরেক্ট ন্যারেশন। কি দেখবো আমরা? ইনডিরেক্ট ন্যারেশন। একদম নাক কান চোখ খুলে ভালো করে শুনবে। আমার মনে হয় এই গঠিত আর কোনো সমস্যা থাকবে না। মনে হতে পারে যে ন্যারেশনটা অনেক কঠিন, আসলে অনেকটা কঠিন না, একটু বোঝায় সমস্যা থাকার কারণে মাঝে মাঝে আমরা গুলিয়ে ফেলছি। বাকি আজকের দিনের পর থেকে মনে হয় আর সমস্যা থাকবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের সাথে থাকো। এবার আসুন ইনডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট স্পিচ অথবা ন্যারেশন। এই বক্তার বক্তব্যটাকে যখন নিজের ভাষায় অথবা অন্যের ভাষায় উপস্থাপন করা হয় সেটা হয় ইনডিরেক্ট ন্যারেশন। সেটা কি? ইনডিরেক্ট ন্যারেশন। আমি আবার বলছি, আই এম রিপিটিং। ডিরেক্ট ন্যারেশন হচ্ছে বক্তার বক্তব্যটাকে সরাসরি উপস্থাপন করাই হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, আর বক্তার বক্তব্যটাকে যখন অন্যের ভাষায় অথবা নিজের ভাষায় উপস্থাপন করে সেটাই হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। আমি এই সেন্টেন্সটাকে একটু উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছি। দেখো, সে বলল আমি, অথবা স্যার বলল আমি অসুস্থ। এখন এই যে স্যার হয়তো কারো কাছে বলছে আমি অসুস্থ, এই স্যারের কথাটাই যখন আমার ভাষায় বলবো অথবা অন্য কারো ভাষায় বলবো অথবা নিজের ভাষায় বলবো, তখন এরকম লিখতে পারি আমরা, স্যার বলল যে সে অসুস্থ। সে কি? অসুস্থ। এখন কথা হচ্ছে এই যে এইটা ছিল ইনডিরেক্ট। যখন স্যার নিজে বলছে তখন এই আমিটা ছিল স্যার নিজেই, মানে সরাসরি স্যার নিজেই বলছেন। আর এই স্যারের কথাটাই যখন আমি বলছি তখন কিন্তু আমিটা সে হয়ে গেছে, তার মানে তার কথাটা আমার নিজের ভাষায় বলছি। আমি কি কিছু বোঝাতে পারলাম? বিষয়টা হচ্ছে স্যার বলল যে আমি অসুস্থ, যখন এই কথাটাকেই আমি বললাম তখন হইল এরকম যে স্যার বলল যে সে অসুস্থ। এ হচ্ছে দুই প্রকার ন্যারেশনের
সংজ্ঞা। আমি আবার বলছি, আই এম রিপিটিং। ন্যারেশন, বক্তার বক্তব্যকে ন্যারেশন বলে। ন্যারেশন দুই প্রকার, একটা ডিরেক্ট, একটা ইনডিরেক্ট। ডিরেক্টটা হচ্ছে বক্তার বক্তব্যকে সরাসরি উপস্থাপন করাকে ডিরেক্ট ন্যারেশন বলে। আর ইনডিরেক্ট হচ্ছে বক্তার বক্তব্যকে যখন অন্যের ভাষায় অথবা নিজের ভাষায় উপস্থাপন করে, সেটাই হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। আমরা বাংলাতে দুইটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিলাম। এবার আসো আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই। বিষয়টা হচ্ছে আজকের যেভাবে আমরা ন্যারেশনটা শিখব, একটু ব্যতিক্রম স্টাইলে, একটু খেয়াল করে দেখব। আমরা সেন্টেন্স আকারে শিখব। 1 নম্বর সেন্টেন্স, he says I write a letter. He says I write a letter. ভালো করে বুঝতে হবে, এটা ডিরেক্ট ন্যারেশন। এটা কি? একটা ডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশনের এইখানে এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ। মনে রাখতে হবে, একটি ডিরেক্ট ন্যারেশনে দুইটা অংশ। কয়টা অংশ? দুইটা অংশ। প্রথম যে অংশটা আছে, এই অংশটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। কি বলা হয়? রিপোর্টিং ভার্ব। আমরা সংক্ষেপে লিখতে পারি আরভি। একটি ডিরেক্ট ন্যারেশনের দুইটা অংশ। প্রথম যে অংশ, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। দ্বিতীয় যে অংশটা আছে, এই অংশটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। কি বলা হয়? সংক্ষেপে আমরা বলতে পারি আরএস। কি বলতে পারি? আরএস। আমি আবার বলছি, একটি ডিরেক্ট ন্যারেশনের দুইটা অংশ। কয়টা অংশ? দুইটা অংশ। নাম্বার 1, প্রথম যে অংশটা থাকে, ভার্ব দ্বারা যেটা শুরু হয়, প্রথম যে অংশটা থাকে সেইটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। কি বলা হয়? রিপোর্টিং ভার্ব। দ্বিতীয় যে অংশটাকে আছে, সেই অংশটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। কি আছে? রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টিং ভার্বটাকে আমরা সংক্ষেপে বলতে পারি আরভি। দ্বিতীয় যে অংশটাকে আছে রিপোর্টেড স্পিচ, এইটাকে আমরা বলতে পারি আরএস। কথা ক্লিয়ার? আসো আমরা সরাসরি, যেহেতু আলোচনা শুরু করেছি, আমরা এবার থেকে ন্যারেশনের মূল কাজ করব। বাংলাতে যেভাবে আমরা খুব সহজেই বাংলা ভাষাটাকে আমরা ট্রান্সফার করে অন্যের ভাষায় বলছি, ইংলিশে এই পরিবর্তন করার ক্ষেত্রে কিছু নিয়মকানুন আমাদেরকে মানতে হবে। এখন কথা হচ্ছে দুইটা। একটা হচ্ছে যদি নিয়মকানুনটা কোনো না জেনে পারা যায়, দ্যাটস গুড, খুব ভালো। আর যদি না, আসলে কোন সময় কি দেব, পার্সনটা কীভাবে চেঞ্জ হবে, টেন্সটা কীভাবে চেঞ্জ হবে, তাইলে আমাদের অবশ্যই কিছু নিয়মকানুন শিখতে হবে। আর যদি এমনটা হয় যে না, আমরা এই নিয়মকানুন ছাড়াই আমরা এই ডিরেক্ট ন্যারেশনটাকে ইনডিরেক্ট করতে পারবো, সেক্ষেত্রে দ্যাটস গুড, খুবই ভালো। নিয়মকানুন ছাড়া জানা তো আরও ভালো, তবে নির্ভুল শিখবো, কারণ এই ন্যারেশনের উপরে আমাদের মার্কস আছে। তো যেহেতু এইখানে একটা ভুল শুদ্ধ, ভুল নির্ভুলতার একটা প্রশ্ন থেকেই যায়, সেক্ষেত্রে আমাদের নির্ভুলভাবেই শেখাই ভালো, একদম গ্রামাটিক্যাল ওয়েতে। তো আসো আমরা কিভাবে চেঞ্জ করব। সেকশন দুইটা। একটা হচ্ছে আমরা জেনারেল ন্যারেশন করব কিছু, এরপর আমরা যে জিনিসটা আমাদেরকে আসবে সেটা হলো প্যাসেজ ন্যারেশন। তো অবশ্যই প্রথম অংশটা আমাদেরকে জানতে হবে। এরপরে ওই যখন প্যাসেজ ন্যারেশন যাব, সেখানে 3টে স্টেপ আছে, আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আসো তাইলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা শুরু করি কিভাবে চেঞ্জ করব। এইটা একটা ডিরেক্ট ন্যারেশন। আমি আগেই বলছি, ডিরেক্ট ন্যারেশন, একটি ডিরেক্ট ন্যারেশনের কয়টি অংশ? দুইটি অংশ। একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, একটা রিপোর্টেড স্পিচ। এখন রিপোর্টিং ভার্ব ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে গেলে আমাদের অবশ্যই বেশ কিছু নিয়ম ফলো করতে হবে। আমরা একটু কিছু নিয়ম তো বলাই যাবে না, জাস্ট একটু কিছু জিনিস তো মেনটেন করতেই হয় না। তো সেক্ষেত্রে আমরা এইখানে 3টা নোট লিখব। এই নোট 3টার আলোকে আমরা আস্তে একদম প্রাথমিক লেভেলটায় আমরা এটা শুরু করি। কি হয়? নোট 1, এই অংশ যেহেতু দুইটা অংশ, একটা রিপোর্টিং ভার্ব,
একটা রিপোর্টেড স্পিচ। এখন ন্যারেশন শিখতে হলে যে বিষয়টা জানতে হবে প্রথমে, একটা হচ্ছে কেইচ, একটা হচ্ছে পার্সন, আর আরেকটা হচ্ছে টেন্স। যেহেতু তোমরা অষ্টম নবম দশমের শিক্ষার্থী, সেহেতু অবশ্যই এই বিষয়গুলো তোমরা জেনে আসছো, অর্থাৎ বলার অপেক্ষা রাখে না। আমরা যদি কোনো ক্রমেই এটা না জানো একটু দেখে নেবা, তাহলে আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার হবে। তো বিষয়টা হচ্ছে, আমরা প্রথমেই বলছি একটি ডিরেক্ট ন্যারেশনের দুইটা অংশ, একটা রিপোর্টিং ভার্ব, একটা রিপোর্টেড স্পিচ। নোট ওয়ান, নোট ওয়ানে যে কথাটা বলবো, নোট ওয়ানে বলছি, নোট ওয়ান একদম খুব খেয়াল এবং অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হয়, রিপোর্টেড স্পিচ টেন্সের কোনো পরিবর্তন হবে না। কি বলছি আমরা? রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হয়, কোন টেন্স হয়? ফিউচার টেন্স হয়, তাহলে তাহলে রিপোর্টেড স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হবে না। আমি আবার বলছি, রিপোর্টিং ভার্ব দ্যাট মিন্স এই অংশ, দ্যাট মিন্স কি এই অংশ, এই অংশ যদি আমরা দেখি যে প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে আছে, তাহলে এই অংশ কোনো টেন্সের পরিবর্তন হবে না। নোট টু, নোট টুতে এবার কথা হচ্ছে এইখানে নিয়ে কথা, কমা ইনভার্টেড কমা উঠিয়ে আমরা কি বসাবো? দ্যাট বসবো। কি বসবে? কমায়, সরি আরেকটু অংশ রয়ে গেছে, টেন্সে পরিবর্তন করলো, এবার এই অংশের পরিবর্তন কি হবে? সে থাকলে সে টু থাকলে টেল, সেট থাকলে সেইট, সেট টু থাকলে টোল্ড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করবা, আমরা তো প্রথমে এখানে টেন্সের বিষয়টা একটু দেখলাম। এই অংশ যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স থাকে, এই অংশ টেন্সের কোনো পরিবর্তন হবে না। নাম্বার টু, এইখানে যদি আমরা সে থাকে, তাহলে ইন্টারভিউ যখন করব তখন সে বসবে। যদি সে টু থাকে, তার পরিবর্তে আমরা টেল বসাবো। যদি সেট থাকে সেট দেবো, যদি সেট টু থাকে টোল দেবো। দ্যাট মিন্স প্রেজেন্টের এইটা হচ্ছে প্রেজেন্ট, আর এইটা পাস্টের জন্যে। নোট থ্রি, নোট থ্রি সে আমরা দেখব এইখানে একটা কমা আছে আর এইখানে ইনভার্টেড কমা আছে। দ্যাট মিন্স ডিরেক্ট ন্যারেশনে রিপোর্টিং ভার্বের পরে একটা কমা বসে এবং রিপোর্টেড স্পিচের উভয় পাশে একটা ডাবল ইনভার্টেড কমা হয়, খেয়াল রাখতে হবে। আসো, এই কমা এবং ইনভার্টেড কমা উঠিয়ে কি বসবে? কমা ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট বসবে। কি বসবে? দ্যাট বসবে। কমা ইনভার্টেড কমা উঠিয়ে কি বসবে? দ্যাট বসবে। কমা ইনভার্টেড কমা উঠিয়ে কি বসবে? দ্যাট বসবে। কমা ইনভার্টেড কমা উঠিয়ে কি বসবে? দ্যাট বসবে। রাইট। আসো তাহলে এই তিনটা একটু চেঞ্জ করি। যেহেতু এইখানে আমরা এই হি সাবজেক্টটা নিলাম, নেবার পরে এইখানে সে আছে, তাহলে আমরা কি দেব? সে থাকলে কি বসে? সে বসে। হি সেস, হি সেস। এখন প্রশ্ন আসতে পারে এসটা কেন আসলো? হ্যাঁ, এসটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার উপর হয়, মূল ভার্বের শেষে এস বাই এস যুক্ত হবে। হি সেস। কমা ইনভার্টেড কমা উঠে কি বসবে? দ্যাট বসবে। কি বসবে? দ্যাট বসবে। কি বসবে? দ্যাট বসবে। রাইট। এইবারে আসো, আমরা এই পর্যন্ত শিখলাম। এবারে আসো, আর একটু কথা আছে। নোট 4, রিপোর্টেড স্পিচ নিয়ে একটু কথা বলি। রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পারসন হয়, তাহলে
রিপোর্টিং মানে কি বলে, সরি আমি রিপিটিং,